এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়তেছো, তোমরা কিন্তু কিছুদিন পর টেস্ট পরীক্ষা দিবা। আর এই টেস্ট পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে তোমরা 90+ মার্ক তুলতে পারবে, আজকে এই পুরো বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করবো। এবং তোমরা আমার পাশে কিন্তু দেখতে পারতেছো তোমাদের প্রিয় ইয়াসিন স্যারকে, যিনি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। সো আমি স্যারকে অনুরোধ করব আমার শিক্ষার্থীদের মাঝে কিছু বলার জন্য। যদি পরিচয় দেই, সেটা হচ্ছে আজকে প্রায় 10 বছর ধরে তোমাদের বাংলা পড়াচ্ছি। তো সেই পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে স্টুডেন্টরা কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা করে। আমরা যদি মূলত সমস্যার জায়গাগুলোকে সমাধান করে ফেলতে পারি, রোগগুলো নির্ণয় করে সেখানে জায়গা বুঝে ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সর্বাঙ্গের ব্যথা থাকতেছে না, সম্পূর্ণ শরীরটা আমরা সুস্থ হয়ে যেতে পারছি। এক উদাহরণ দেখি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। দেখো কবিতাটার মধ্যে এমসিকিউর মধ্যে ভুল করেন এমন স্টুডেন্ট দেখি না। এটা যেটাই জিজ্ঞাসা করি, কারণ জিনিসটা আসলে কনফিউশনাল। প্রশ্ন আসে যে এই জোয়ান কৃষককে, এটা বলে দেয় হচ্ছে রুস্তম শেখ। যখন জিজ্ঞাসা করা হয় মতলব মিয়াকে, বলে এটা হচ্ছে রিস্কাওয়ালা। তাহলে এই কনফিউশন থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হবে? পড়তে হবে আসলে কৌশলে। হ্যাঁ, দেখতে পারি আমরা। দেখো আসলে কৌশলটা কি? দেখো পরিশ্রম কিন্তু গাধাও করে, কিন্তু সিংহের যে কাজটা থাকে সেটা হচ্ছে কৌশল। আমরা শুধু পরিশ্রম তো অবশ্যই করবো, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি, কিন্তু সেই জায়গায় আমাদেরকে একটা করতে হবে কৌশল ভিত্তিক। তো দেখো কৌশলটা কি, তুমি যেটা যদি সব করে নাও যে সগির আলী সেটা হচ্ছে মূলত জোয়ান কৃষক, কেষ্ট দাস সে মূলত ছেলেবেলার সবচেয়ে সাহসী লোক, এইভাবে করে পড়তে পারো। এটা তো কৌশল এক দেখালাম। এরপরে কি শেষ? বলে স্যার এইটাই বা মনে রাখবো কীভাবে? দেখো সেটাও কিন্তু মনে রাখার কৌশল আছে। তুমি দেখাও সগির আলীর, এই দেখো এই যে স এবং শাহবাজপুরের স, তুমি এভাবে মনে রাখতে পারো। কৃষকেরও স, দেখো 3টা স কিন্তু চলে আসছে, তালব্য স, দন্তাস, মধ্যাহ্ন স। এই 3 শয়ের কম্বিনেশন হচ্ছে সগির আলী, মূলত সেই শাহবাজপুরের জোয়ান কৃষক। তার মানে সগির আলী হচ্ছে কৃষক। আর কেষ্ট দাস, তুমি কেষ্ট দিয়ে মনে রাখো কত কষ্ট। কষ্টটা কার? কষ্ট হচ্ছে জেলের। তাহলে এই যে জেলের হচ্ছে অনেক কষ্ট, মাছ ধরায় কষ্ট। এবার দেখো মতলব মিয়া, মতলব মিয়ারও ম, আর এদিকে মাঝিরও কিন্তু ম, তাই না? আবার এদিকে দেখো গাজি গাজি, এদিকে হচ্ছে মাঝি মাঝি, এভাবে মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এদিকে দেখো রুস্তমের র, এদিকে দেখো রিক্সারও কিন্তু র, এনিও শেখ, আবার দেখো রিক্সারও শেষ বর্ণ শেষ। এইভাবে করে তুমি যদি পড়তে পারো। আর একটা দেখো রাইফেল, একটা ভারী জিনিস, এই ভাইটা এই বুড়াকে তুলতে পারবে? কেউ তুলতে হলে একটা জোয়ান লাগবে। এই দেখো রাইফেল কে নেয়? এই যে যুবক। তাহলে আবার রাইফেল একটা তেজি জিনিস, তেজি তরুণ। তো সুতরাং আমরা যদি প্রতিটা পড়া, প্রতিটা গদ্য, প্রতিটা পদ্য এইভাবে করে কৌশল করে পড়তে পারি, সমস্যাটা কোথায় সেটা যাচাই করে সেই জায়গাটাতে ফোকাস দিতে পারি, তাহলে মূলত আমাদেরকে আর আসলে আটকানোর আসলে কেউ নেই। তখনই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে যে আস্তে আস্তে ইমপ্রুভ করা বা ভালো জায়গায় নাম্বার পাওয়া। আমি যে তোমাদেরকে ইয়াটা দেখাই যে আসলে আমরা কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য একেবারে মানে 90+ নাম্বার তোলার আসলে কৌশলটা কি, এইখানে অনেকে বিশ্বাসই করে যে 90+ নাম্বার তোলা যায়, কারণ ও তো আসলে কমন নাম্বারটুকু উঠতে পারে না। কিন্তু আসলে কিছু কৌশল অবলম্বন করলে অবশ্যই সম্ভব। এবং এই পুরো বিষয়টা ভাইয়ারা তোমরা আমার পিছনে দেখতে পারতেছো, অনেক কিছু লেখা আছে। এবং এই পুরো বিষয়টা তোমাদের প্রিয় স্যার ইয়াসিন স্যার তোমাদের সাথে কিন্তু এক্সপ্লেইন করবেন। এবং আমি বলবো তোমরা আমার পাশে যাকে দেখতে পারছো তার ক্লাস কিছুদিনের ভিতরে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। এবং এমন ম্যাজিক দিয়ে সে তোমাদেরকে শিখাবে, তোমরা জাস্ট বুঝতে পারবা যে সে আসলে কীভাবে পড়ায়, রাইট স্যার? এবং তার কিন্তু পড়ানোর অভিজ্ঞতা 10 বছরের। তো এই 10 বছরের অভিজ্ঞতা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। সো আমি স্যারকে অনুরোধ করব যে স্যার আমার শিক্ষার্থীদের মাঝে পুরো বিষয়টা এক্সপ্লেন করার জন্য। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ অবশ্যই স্যার যে রিকোয়েস্টটা করেছে সেই রিকোয়েস্টটা তোমাদের রাখবো। কারণ হচ্ছে তোমাদের এমন একটা গাইডলাইন দিব যে বাংলার যে প্যারাটা লাগে এটা থেকে তোমাকে মুক্তি, মানে তোমার তখন মনে হবে যে না আসলেই তো এমন একটা পথ তো আসলে ছিল। দেখো একটা বিষয় হচ্ছে এরকম, তুমি একটা যখন নতুন জায়গার নাম শুনো তুমি বলো চিনি না, কারণ তুমি পথটাতে যাও না। কিন্তু সেখানে যখন কয়েকবার গিয়েছো, কিংবা একটা সহজ বুদ্ধি দেই, তুমি যদি ওভারভিউ বা ড্রোন ভিউ থেকে দেখো, উপর থেকে যদি তখন দেখবা, তখন কিন্তু দেখবা যে অলিগলি কয়টা পথ। তো ঠিক পড়াটাকে যদি উপর থেকে দেখা যায়, কিংবা একজন অভিজ্ঞ শিক্ষকের চোখ দিয়ে দেখা যায়, সে কিন্তু জানে আসলে পড়া তো খুব কঠিন না, পড়াটা আসলে সহজ, কিংবা প্রত্যেকটা কঠিনের জায়গার মধ্যে একটা না সহজ কোনো জায়গা রয়েছে। যেমন দেখো বাংলা প্রথম পত্রের জন্য আমরা কিছু কৌশল এনেছি, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আবার কিছু কৌশল এনেছি, যেটা করলে পরে তুমি আসলেই টপ করতে পারবা বা একদম হায়েস্ট নাম্বারটা তুমি ক্যারি করতে পারবা। সে উদাহরণটা কি? আরেকটা আমাদের ভুল হয়, স্টুডেন্ট একটা ভুল করে, সেটা হচ্ছে পড়ার যে কৌশল সেটা ধারাবাহিক থাকে না। তুমি এটা বলো, এটা হচ্ছে মেয়েরা ভালো বুঝতে পারবে বা ছেলেদেরও বোঝার কথা। সেটা হচ্ছে ধরো তুমি ঘর ঝাড়ু না দিয়ে ঘর মোছা শুরু করলা,
তো ঘর তো মুছলা, একটু পরে দেখবা আবার সে ঝাড়ু দেওয়ার পর আবার মুছা লাগতেছে, কাজটা ডাবল ডাবল হয়ে গেল না? তো পড়ার যে সিকোয়েন্স, কেউ পড়ার সিকোয়েন্স শুরু করার আগে এমসিকিউ দিয়ে, তারপর দেখে কিছুই বুঝতেছে না, ডিমোটিভেট হয়ে যায়, বলে পড়া কঠিন। আর পড়া তো কঠিন না, তুমি শুরু করছো ভুল করে, তুমি পড়ছো ভুল সিস্টেমে। আবার এদিকে তোমার আরেক বন্ধু, ওকে খালি বলতেছে টপার, ও ভালো করে, ও অল্প পড়ে এত ভালো কীভাবে পারে, কৌশলটা জেনে নাও। আসলে দেখো, তোমাকে পড়তে হবে একটা ধারাবাহিকভাবে, যেভাবে তুমি আস্তে আস্তে বুঝতে শিখবা এবং হচ্ছে তোমার যে এটাকে কি বলে, এই আত্মবিশ্বাসও বাড়তে থাকবে। এই জন্য প্রথমে যেটা বলি, আমাদের লাইন বাই লাইন ব্যাখ্যার ক্লাস করো, বা তুমি লাইন বাই লাইন আগে পড়ো। এখন লাইন বাই লাইন তুমি যখন পড়তে যাবা, তখন দেখবা বুঝতে পারো না, কঠিন শব্দ প্রত্যুৎপ্রকার পড়বা, হস্তপদবদ্ধ এত কঠিন কঠিন শব্দ লাগবে তোমার দুর্বদ্ধ, তো তখন তোমার মাথায় কিন্তু ঢুকতে থাকবে না। তখন তোমার কাজটা করার দরকারটা কি, যে আগে স্যার কি ভিডিওতে দেখালো, স্যার কি বললো, এটা করতে। তাহলে আনন্দ তুমি ক্লাসটা করে ফেলবা। স্যার আবার লাইন, আমাদের যে শীঘ্রই এটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, দেখবা প্রতিটা টপিকের ক্লাস আছে। তারপর তো আমরা আবার নতুন করে দিচ্ছি, যে একেবারে প্রত্যেক লাইন বাই লাইনে কোন লাইন থেকে কোন প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসতে পারে, কোন, তোমরা সব কিছু এমসিকিউর আলোকে পড়ো। কিন্তু সব জায়গাতে এমসিকিউ আসে না, কোনো জায়গাতে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, কোন লাইনটা হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, কোন লাইনটা হচ্ছে সৃজনশীলের গয়ের মধ্যে পয়েন্ট আকারের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু একটা অভিজ্ঞ শিক্ষক তার জানার আলোকে, তার হচ্ছে বোঝার আলোকে সে কিন্তু সেভাবে করে উপস্থাপন করবে। তো সেইভাবে যে আমরা এরকম লাইন বাই লাইনে যখন ক্লাসটা করব, তুমি সেটা দেখবে, তখন ক্লাস হয়তো দেখা গেল আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হয়ে গেল, এরপরে তোমার মনে হবে না আমি তো এখন বুঝতে পারতেছি। কারণ তুমি যদি একা পড়তা, ওই ঠিক আধা ঘন্টা 1 ঘন্টার বেশিই লাগতো, কিন্তু যখন পড়া শেষ করতাম মনে হতো কী পড়লাম, কই মাথা দেখছে ঢুকলো না, আসলে আমার তাইতে আসলো না। এই জন্য আগে বলি, আগে ভিডিওটা দেখে ফেলো। তারপর কুইক টেস্ট বলতে, এখন তুমি কি করো, একটা ছোট্ট করে নিজে একটু যাচাই করো, দেখো 20-এর মধ্যে তুমি কত পাও। 20-এর মধ্যে তুমি কি এখন 15 পাচ্ছ না 18 পাচ্ছ, এটা পারলে কোনো একটা নোট প্ল্যানারে তুমি লিখে রাখো, যে প্রত্যুৎপ্রকার যখন স্যার ক্লাস করেছে, স্যার ক্লাসের পরে আমি মোটামুটি একবার না পড়েই শুধু ক্লাসটা করেই এমসিকিউতে কত থেকে কত পাচ্ছি, এটা একটা আইডিয়া তুমি নিতে পারবা। এবং তুমি তখন একটা ভালো হবে, তুমি তোমার দুর্বলতা কোথায়, এখনও তোমাকে কোথায় কাজ করতে হবে, ভিডিওটাকে আরেকবার দেখতে হবে কিনা, সবগুলো কিন্তু তোমার বুঝাই হয়ে যাবে। দ্বিতীয়, এবার তুমি ভাই নিজে আরেকবার পড়ো। এটা কি হবে, ধরে নাও টিচার হচ্ছে কি করলো, একটা বাড়ি দিল, প্যারাকটা কিন্তু অর্ধেক ঢুকে গেল দেয়ালে, মানে তোমার মনের মধ্যে পড়া ঢুকে গেল। এখন তুমি আরেকটু 2টার বাড়ি দাও, একেবারে গেঁথে যাবে। ঠিক এরকম তুমি আরেকবার পড়ো। তুমি যেটা না পড়ো কি হবে জানো, যে সব কাজ করা হয়ে গেল, স্যার একেবারে তোমাকে দিল, কিন্তু শুধু হাত ফসকায় তোমার থেকে মিস হয়ে গেল। এই জন্য নিজে আরেকবার পড়ো। তো যেহেতু নিজে আরেকবার পড়ার পর আরেকবার টেস্ট দাও, এবার দেখো তো কোন পার্থক্য হলো কি না। আসলে পড়া তখন তোমার গেমিংয়ের মতন লাগবে, গেমের মতন লাগবে, যে আমি ইমপ্রুভ করতেছি, প্রতিটা লেভেল পার হচ্ছি। ঠিক আছে, দেখো এখন তুমি দেখো আগের বার 20-এর মধ্যে ধরে নাও তুমি 12 পেয়েছিলা, এবার দেখো তুমি 20-এর মধ্যে 15 কিন্তু পাচ্ছ। কিন্তু তাহলে কনফিডেন্স বাড়লো না, যে হ্যাঁ আসলেই তো ভালো কিছু হলো, এখন আমি একটু ভালো পারতেছি। আচ্ছা, এরপরে অনেক স্টুডেন্ট করে কি, এমসিকিউ পড়ে না, এই কাজটা করা যাবে না, তোমাকে আগে পড়তে হবে অনুধাবন। এবং যা বলতেছি এটা এই স্টেপটাই মনে রেখো, সিঁড়ি যেভাবে দেখানো হয় সেইভাবে করে কিন্তু তুমি কি করো, একটা একটা করে আগাও। বেশি লাভ দিয়েও আগাতে যাবা, মাঝখান থেকে প্যান ছিঁড়ে ফেলছো। ঠিক আছে, এই জন্য একদম এক সিঁড়ি করে কিন্তু আগাও। ওকে, দেখো পরে দেখবা অনুধাবনে যাও। কেন অনুধাবন পড়বা, আসলে বলো তোমার সৃজনশীলে গতে কী লিখতে বলে, তোমাকে ঘতে কী লিখতে বলে, বুঝতে বলতে বলে। খতে 2 নাম্বার লাগে, যেখানে প্রশ্ন আসে সেখানে কি অনুধাবনটাই তো লাগে। পুরো গল্পটার অমুক বাক্য বুঝি নাই, তমুক বাক্য বুঝি নাই, যার কোনো গল্পটা বুঝি নাই, সেটাও কিন্তু অনুধাবনী। তার মানে পুরো গল্পের আসলে মাস্টার মাইন্ড মূলত এই অনুধাবন প্রশ্নগুলো। তাহলে তুমি যদি এই জায়গাটাতে মনোযোগ দিতে পারো, তোমরা আসলে এইটা না করে মনোযোগ দেওয়া হচ্ছে এমসিকিউর মধ্যে। অ্যান্ড এমসিকিউতে যখন মনোযোগ দাও, ওটাতে 1 মার্ক করে। তুমি মনোযোগ দাও জ্ঞানমূলকের মধ্যে, ওটা তো কিন্তু 1 মার্ক। কিন্তু তুমি যদি আগে এই জায়গায় মনোযোগ দাও অনুধাবনে, তাহলে তোমার ঘ মানে 3 মার্ক, 4 মার্ক এবং 2 মার্ক, মোটামুটি 9 মার্কের কাজটা তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যখন অনুধাবন পড়তে ফেলেছো, আর একটা কাজ করবা, অনুধাবন পড়ার সময় তুমি তখনই মার্কিং করে ফেলবা কোনটা পেরেছি আর কোনটা পারি না, কোনটা আমি আমার হয় আর কোনটা আমার হয় না। এটা তুমি তখনই মার্কিং করে ফেলবা, যে কোন অনুধাবনটা, কোন বাক্যটা জটিল, এটা কোন প্রেক্ষাপট এসেছিল, তারপর হচ্ছে এই বাক্য দ্বারা লেখক কী বুঝিয়েছে, এইটা তুমি বুঝতেছো কিনা। যদি সবই বুঝো আলহামদুলিল্লাহ, কারণ আমরা যখন লাইন বাই লাইন ব্যাখ্যার ক্লাস করাবো তখন ইতিমধ্যে সব বুঝিয়ে দিব, তুমি এমনি বুঝতে পারবা ইনশাল্লাহ। আমরা দেখছো কি বলছি, স্যারের জন্য প্রশ্ন জমাও, কেন বলছি। এখন তুমি দরকার হলে আরও কিছু মার্ক কর, যে 30টার মতন জ্ঞানমূল অনুধাবন আছে, 10টার মতন আছে, আমি এই 10টার মধ্যে এই 5টা পারি আর এই 3টা পারি না, এরকম একটা কিছু তুমি মার্কিং করে রাখতে পারো।
তাহলে তুমি পরবর্তীতে আমাদের যে কোর্স আছে, আমার যে প্রাইভেট যে ব্যাচ রয়েছে, যেখানে হোক তুমি স্যারকে জিজ্ঞাসা করে সেই জায়গায় ইমপ্রুভ করে ফেলো। কারণ তোমার অনুধাবন যদি হয়ে যায়, তুমি তখন দেখবা জ্ঞানমূলক সোজা লাগে। এমসিকিউ বুঝতেছো, এমসিকিউ 4টা অপশন দিয়েছে, তুমি কিচ্ছু পড়ো নাই, কিন্তু 4টা অপশন থেকে বুঝে ফেলাইছো যে কোনটা সঠিক উত্তর। এইটাই হচ্ছে তুমি বেসিক স্ট্রং হলে বাকি জিনিস তোমার দুইটা অটোমেটিক হয়ে যাবে। কাজ উল্টা দিক থেকে করো না, ঠিক আছে? উল্টা দিক থেকে করে তুমি যখন আগে এমসিকিউ যখন পড়বা, তোমার সমস্যা হবে কি, তুমি পারতেছো না, তুমি ডিমোটিভেট হয়ে যাবা যে আসলে পড়া তো অনেক কঠিন। কারণ তুমি এমসিকিউ তো আগে বেসিক বুঝো না, তবে এমসিকিউ তোমার মাথা তো ঢুকবেই না। আচ্ছা, তো এই জন্য বললাম যে এই স্টেপে স্টেপে আগাও। এরপরে যখন তুমি জ্ঞানমূলক পড়বা, তখন কিছু কনফিউশন নোট করো। তুমি দেখবা জ্ঞানমূলক তুমি খারাপ না, তুমি পারছো, সব বুঝতে পারতেছো, কিন্তু কিছু কনফিউশন হচ্ছে, যে এইটার সাথে তার কনফিউশন, ওইটার সাথে এইটার কনফিউশন, এই সালের সাথে ওই সালের কনফিউশন, এই উদাহরণের সাথে সেই উদাহরণের কনফিউশন, এই ব্যক্তি এই চরিত্রের সাথে ওই চরিত্রের কনফিউশন, এই কাজটা কোন চরিত্র করেছে কোন চরিত্র করেনি। তুমি এই জায়গাটা টুকটাক নোট করো। তুমি কেউর থেকে সমাধান লাগবে না, তুমি যখন নোট করছো, নোটই তোমাকে সমাধান দিয়ে দিছে। তখনই তুমি দেখবে আসলেই তো কনফিউশন যখন এই দুইটার মধ্যে একভাবে তাকিয়েছি, বুঝতে পারবা। দেখো, দুজন যমজ ভাই, তোমার ব্যস্ত লাগে, তাই না? কিন্তু যখন দুজনকে সাথে সামনাসামনি রাখবা, এখন তো তাকাবা, আচ্ছা কোন জায়গার মধ্যে পার্থক্য, তুমি দেখবে একটা পার্থক্য তুমি ধরে ফেলছো। তারপর তুমি বুঝতে পারো ও হচ্ছে হাসান, ও হচ্ছে হোসেন, ঠিক আছে? ও হচ্ছে পিঙ্কি আর ও হচ্ছে চিঙ্কি, ঠিক আছে? তখন তুমি চিনতে পারবা। তার মানে দুজনকে তোমার পাশাপাশি রাখতে হবে মোটামুটি, না হলে তোমার কনফিউশন থেকেই যাবে। তো এই জন্যই একটা নোট করবা, নিজের পার্সোনাল নোট। আমরা এগুলো তোমাদের আসলে এত খাটনি করতে হবে না, সব আমরা করে দিয়ে রেখেছি। আমাদের যে কোর্স, সেই কোর্সের মধ্যে আমরা যেটা কোর্স প্ল্যান করেছি সেগুলো আমরা করে দিব। তারপরে বললাম তুমি করবা বা আমাদের থেকে নিয়ে নিবা, আমরা তখন চ্যালেঞ্জ দেবো, দেখবো কার নোটটা ভালো হয়েছে। এরপর আসো তুমি এখন এমসিকিউ পড়ো। এমসিকিউ পড়ার সময় দেখবা এমসিকিউ কিন্তু সবগুলো একটা প্যাটার্নে আসতেছে। যেই কবিতার সেই কবিতা হচ্ছে একটু দুর্বোধ্য, সেখানে উপমা জাতীয় আসতেছে। কোনো কবিতার মূলত এই বাক্যের তারা কি বুঝেছে উদ্দীপক বহুপদী থেকে বেশি আসতেছে। তো এরকম একটা বিষয় আছে। তো তুমি সেখানে শখ আকারে নোট বানাও, ওই যে আমি যেটা তোমাদের প্রথম দেখালাম, যেরকম একটা শখের মতন থাকবে। তারপরে তুমি সেই শখগুলোকে কী করবা, পূরণ বা ভট করার চেষ্টা করবা, এরকম শখ করে ফেলবা। শাল শখ করে ফেলো, ব্যক্তি চরিত্রগুলো ধরে ধরে এই চরিত্র এই কাজ করেছে, এই ব্যক্তি এই কাজগুলো করেছে, ঠিক আছে? এই ব্যক্তি এই নেতিবাচক, এই ব্যক্তি ইতিবাচক। আবারও বলতেছি, এই নোটগুলো আমরা করে ফেলেছি, কোনো সমস্যা নেই, তোমাদের দিয়ে দেওয়া হবে, কি তোমাকে এই কাজটা করতে হবে। তোমার হয়তো একটু সময় লাগবে, আমরা তোমার এই সময়গুলো বাঁচিয়ে তারপরে দিয়েছি। এই দুইটাই পার্থক্য লাস্টে। এবার হচ্ছে মাস্টার নোট রিভিশন। মাস্টার নোট রিভিশন মানে এটা তো একদম শেষ সময়, যখন তোমার সব কিছু এই স্টেপে পড়তে পড়তে আলহামদুলিল্লাহ তোমার হয়ে গিয়েছে। কিন্তু দেখা যায় আসলে স্টুডেন্ট যখন হয়ে যায় তারপরেও না ও আবার ওটা পড়তে যায়, অথচ ওর কিন্তু একটা পড়া হয় নাই, আরও সাবজেক্ট রয়েছে। এটা মূলত ভুল কৌশলের কারণে এই জিনিসটা হয়। তুমি তখন যে কাজটা করবা, দেখো যে আমরা শেষ সময় যখন তোমার এমনি তুমি বেসিক পারো, জ্ঞানমূলক অনুধাবন তোমার একটা প্র্যাকটিস করা হয়ে গিয়েছে, নিজে টুকটাক টেস্টও করে ফেলছো, তাই না? তারপরে দেখো আমরা লাস্টের দিকে তোমাকে কিছু একটা নোট দিব। ধরো আমরা এরকম 4টা সৃজনশীল দিব, বলবে 4টা সৃজনশীলের বাইরে আসবে না। কেন? এটা আমরাই বলতেছি এরকম না, এটা আসলেই সম্ভব, তুমিও চাইলে করতে পারো এরকম। কারণ তোমাদের একটা বোর্ড থেকে একটা শিখন ফল থাকে, বুঝতে পারতেছো? কারণ কোনো টিচার কিন্তু তার মন গড়া প্রশ্ন বানাতে পারে না। এখানে আমি যে 4টা পড়বো সেখান থেকে প্রশ্ন আসবে, এটা আমি রেফারেন্স না। তারপর হচ্ছে তোমার ওই গাইডের কোনো রেফারেন্স কেউ না, এই রেফারেন্স তুমি নিজেই বানাতে পারো। কারণ পরীক্ষায় যারা প্রশ্ন বানায় তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া থাকে, যে এই যে শিখন ফল, আমরা শিক্ষার্থী থেকে এই গল্প থেকে ও যাতে এই বিষয়গুলো শিখতে পারে বা ও শিখেছে কি না, এই অনুযায়ী প্রশ্ন করবে, এই অনুযায়ী হচ্ছে খাতার মূল্যায়নও করবে, এই অনুযায়ী বইটাও লেখা হয়েছিল। বুঝতে পারছি? সুতরাং তুমি তো সেই গবেষণার আলোকে তোমাকে মনে করো 3টা, কোনটা 4টা, কোনটার 5টা, কোনটা হয়তো 2টা, কোনো এমনও গদ্য আছে একটা সৃজনশীল পড়ো, ওইটার বাইরে ওইটার সৃজনশীল হওয়া আসলে সম্ভবই না, এমনও কিন্তু আছে ঘুরে ফিরে। তুমি সুবার বলো তো আসলে কি সৃজনশীলটা এখানে ঘুরে ফিরে আসে? ওই এক প্যাটার্নের সৃজনশীলটা আসবে না। প্রত্যুত প্রকারে তুমি কি দেখবা? হয় দেখবা কোনো এক লোক আগে উপকার করেছিল, পরে হয়তো তার ক্ষতি করছে, অথবা পরে তারা উপকার করেছে। যদি উপকার করে থাকে তাহলে সাদৃশ্যপূর্ণ, যদি ক্ষতি করে থাকে তাহলে বই সাদৃশ্যপূর্ণ। এই তো, তাহলে মানে আমরা যদি সেইভাবে করে বাছাই করা কয়েকটা সৃজনশীল দিতে পারি, তুমি সেটা পড়ো। এরপর হচ্ছে নোটের, যদি মাস্টার নোট কেন, ওই ধরো কোনো গল্পের কিছু ক্যারেক্টারগুলোকে নোট করে দেওয়া, কোন জায়গাতে প্রশ্ন কিভাবে আসে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ 3 টপিকটা কী, তারপর হচ্ছে অনুধাবনের জন্য মোট প্রধান 5টা বাক্য কোনটা, এইভাবে করে যে একটা নোট দিতে পারি, এটা আমরা শেষ সময় তোমাদের দিয়ে দিব। তো তখন তুমি দেখবা একেবারে তোমার বাংলা তখন সহজ লাগছে, সহজ না, আনন্দ লাগছে। তখন মনে হবে বাকি সব সাবজেক্ট যদি এরকম করে কেউ দিত,
তাই না? তো সুতরাং আমাদের সাথে লেগে থাকো, হ্যাঁ, সাথে থাকো, দেখবে একটার পর একটা আমরা সবটাই নিয়ে আসতেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, সেই কমেন্টের আলোকে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে আরও বুঝবান, আরও তোমার কোন জায়গায় উপকার করা যায় বা তোমার কোথায় আসলে কোন সমস্যা হচ্ছে সেই সমস্যার আলোকে কিন্তু আমরা আবারও ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এবার আসো বাংলা দ্বিতীয় পত্রের জন্য। তো বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কী থাকে, 30 মার্ক থাকে হচ্ছে এমসিকিউ আর 70 মার্ক হচ্ছে নির্মিতি। এবার একটা বলে রাখি, বাংলা দ্বিতীয় পত্রে যদি তোমার এই প্লাস মিস হয় না, তুমি কোনোভাবে সবগুলোতে এ প্লাস পাবা না। একটা পারলে আমার এই কথা অনুযায়ী স্ক্রিনশট রেখে তুমি ভিডিও লিখে রাখো। এটা দুইটা, ইংলিশ সেকেন্ড আর বাংলা সেকেন্ড, এই দুইটা হচ্ছে অন্য সব সাবজেক্ট থেকে একটু একটু ব্যতিক্রম। এইটা তুমি কত নাম্বার পেতে চাও এটা তোমার হাতে, তোমার কন্ট্রোলে। কারণ সৃজনশীল তুমি সবগুলোই 7টা বা 5টা যেই রকমভাবে আসুক ওই এক প্যাটার্নের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে আসে। কিন্তু সেকেন্ড পেপার এটা কি, এটা তোমার কোনটা ভাব সম্প্রসারণ, কোনটা সারাংশ, কোনটা নির্মিতি, এই জায়গার মধ্যে তুমি কত পেতে চাও এটা তোমার নিয়ন্ত্রণে, তোমার হাতে কিন্তু আছে। তো সুতরাং তুমি যেভাবে পেতে চাও সেভাবে কিন্তু পাইতে পারো। তো এবার দেখো যে এই জন্য বলবো যে বাংলা সেকেন্ড পেপারটাকে একটা এক্সট্রা অর্ডিনারি চোখে দেখবা, যে এই জায়গায় আমাকে আসলে কোনোভাবেই মিস করা যাবে না। সহজ, এমন এই সহজ বলতে বলতে এটাকে না ধরতে ধরতে জিনিসটা কিন্তু দুর্বোধ্য বানিয়ে ফেলি। তো এটার জন্য কী কী করতে হবে, প্রথম বলি বেসিক বুঝো। তোমাদের যে প্রায় 49টা পরিচ্ছেদ আছে, প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য একদম সিঙ্গেল ভিডিও আমরা নিয়ে আসবো। এমনভাবে এত কৌশলে, এমন শখ করে, এমন তথ্যগুলোকে এলোমেলোটাকে সাজিয়ে আমরা তোমাদের যে ক্লাস দিব তখন তুমি বুঝতে পারবা। তারপরে 59টা পরিচ্ছেদ কিন্তু বুঝিয়ে দিব। এখন দেখো তুমি যখন বেসিক বুঝতে পারবা, বেসিক বুঝা তোমার হয়ে গেল, এখন কিন্তু এমসিকিউ সহজ লাগবে। তবে এটা একটা বলে রাখি, এই এমসিকিউ 2019 সালে কিন্তু তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের আমূল পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে তোমরা এমন সব গাইড নোট পড়ো যে গাইড আর নোটের মধ্যে থাকে বিগত 10 বছরের প্রশ্ন, আর সেই ওই প্রশ্ন দেখো দুইটা, একটা হচ্ছে পড়া যাবে না আর একটা হচ্ছে পড়া হারাম। পড়া হারাম কেন? ওইটা পড়লে তুমি সর্বনাশ। কথার কথা, এক সময় সমাস ছিল 6 প্রকার, 2019 সালে পরিমার্জিত করে নতুন করে শিখে বুঝে গবেষণা করে দিয়েছে সমাস হচ্ছে 4 প্রকার। এখন তুমি যদি ওই সব গাইড দেখে বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, তুমি কিন্তু সর্বনাশ করছো, সর্বনাশ ডেকে আনছো নিজেদের। কারণ গাইডগুলি গবেষণা করে না যে পুরাতন বই আর নতুন বইয়ের মধ্যে যে পার্থক্যগুলো তৈরি হয়েছে, যেই প্রশ্নগুলো বাতিল হয়ে গেছে সেগুলো বাতিল করে দিবে, তারা বাতিল করে না। ঠিক আছে, তো আমাদের ভরসা রেখে আমরা তোমাদের এটার জন্য সুন্দর করে দিয়ে দিব। দেখো তুমি জাস্ট শুধু 4 আর 5 বছরের প্রশ্ন পড়ো, এই অথেন্টিক, এইটা হচ্ছে পরিবর্তিত বইয়ের থেকে এই প্রশ্নগুলো হয়। তাহলে তোমার আর এই দুশ্চিন্তা হচ্ছে না যে আমি কি সঠিকটা পড়ছি না ভুলটা পড়তেছি। তাহলে বেশি পারতে গিয়ে বেশি বোর্ড কিন্তু পড়া যাবে না, অন্তত বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ অন্য বইগুলো না হলে এখানে কিন্তু এই পরিবর্তনটা এসেছে। সুতরাং তুমি বিগত 4 থেকে 5 বছরের প্রশ্ন, আমি বলবো আরও যদি কম পারো 3 বছর এনাফ, কিন্তু বুঝে পড়ো একদম সন্ধি। এই জায়গার মধ্যে ধরো কটু প্লাস উক্তি, কটুক্তি দীর্ঘকার কেন হলো, 4টা অপশন কোনটি সঠিক, এটুক না, বুঝে পড়ো। ওই আমাদের বেসিক ক্লাস দেখো, এরকম বুঝে বুঝে তুমি পড়ো 10টা, তোমার কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, আরও সহজ বিষয় হচ্ছে আমরা তোমাদের এই প্রশ্নগুলোকে টাইপ ভিত্তিক আগে সাজিয়ে দিব, যার ফলে কি হবে, পড়বে একটা পারবা 10টা। তো এই গেল হচ্ছে তোমার 30 মার্কে টপ নচ একদম ফাটিয়ে দেওয়ার কৌশল। 30 মার্ক বুঝতে পেরেছি। আমি তোমাদের বলি যে আসলে সম্ভব, কিন্তু 30-এ 30 পাওয়া কিন্তু সম্ভব। আমাদের সময় এমসিকিউ ছিল 50, আমি 49 পেয়েছি। বুঝতে পারছি, কেন আমাদের সময় দেখতাম কি বন্ধুদের মধ্যে একটা চ্যালেঞ্জ লাগতো যে বাংলা বই কে কবার শেষ করছে। দেখতাম আমাদের যে টপার, যে ও বলছে আমি 13 বার শেষ করছি, আমারও টার্গেট হয়েছে যা ও 13 বার শেষ করছে, আমি 14 বার শেষ করব। কিন্তু ঘটনা হয়েছে আমি মাত্র শেষ করতে পারছিলাম 2.5 বার। এখন 2.5 বার যে টপার ও পারছে আর পেয়েছে 48, আমি পেয়েছি হচ্ছে 49। এখন এটা কীভাবে সম্ভব হইলো? আসলে আমি 2.5 বার পড়লেও বুঝে বুঝে পড়ছি, আর হচ্ছে ও হচ্ছে 13 বার পড়ছে, ওর কথা ছিল যে কি বলে আমাকে ওই সংখ্যা বাড়াইতে, আমি অনেকবার পড়ছি। তার মানে দেখো ওই 1 মার্ক তো আর উল্টাটা কম পেলো। তো এই জায়গায় বলি যে তুমি যদি বুঝে পড়তে পারো, বেসিকটা জেনে পড়তে পারো, কারণটা কি, কেন ঘটলো, কোনটা হয়, কি কারণে হয়, তাহলে তোমার জন্য এমসিকিউতে 30-এ 30 পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর পরিচ্ছেদগুলো তোমরা আসলে দেখো দুর্বোধ্য আকারে, যে কি কি প্রশ্ন, ওই তথ্য, ওই ভাষারীতি, কোন সালের কত সাল, কোনটা ওই কোনটা তালব্য, কোনটা মধ্যাহ্ন, কোনটা দন্তমূল, কোনটা দন্তের আগা থেকে আসে, কোনটা পশ্চাৎ, কোনটা সম্মুখ, এই কনফিউশনটা যদি আমরা এরকম নোট আকারে পড়তে পারি তাহলে কনফিউশনও দূর হবে। আর কনফিউশন দূর করার জন্য তো আমরা রয়েছি। আচ্ছা, এরপর আসো 70 মার্কের জন্য ভালো করার কৌশলটা। 70 মার্ক ভালো করার কৌশল হচ্ছে, আবার বলতেছি, 70 মার্কের কৌশল ভালো না মন্দ করবে এটা তোমার হাতে। আমরা বলে দেয় শিক্ষকের হাতে না, তোমার হাতে। তুমি কত পাইতে চাও তুমি ততই পাবা।
তুমি আবেদনপত্রে 8 পেতে চাও না 7 পেতে চাও না 5 পেতে চাও, এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। দেখো সেটার জন্য কি করতে হবে, আমরা তোমাদের নির্মিতির খাতায় লেখা, অনেকে বলে নির্মিতি এরকম করে ছক দেওয়া থাকে, তুমি হচ্ছে প্রথমে বরাবর লিখবা, তুমি এইগুলো লিখবা, এমন না একেবারে। কারণ তোমার দেখো স্মার্ট বোর্ডে, কিন্তু পরীক্ষা তো স্মার্ট বোর্ড থাকে না, পরীক্ষা সেখানে খাতা থাকে। এই জন্য আমরা হচ্ছে একদম এই রিফাত একাডেমি থেকে আমরা বিশেষ স্পেশাল ভিডিও আনবো। প্রত্যেকটা টপিক খাতায় কীভাবে লিখতে হয়, 1 নং প্রশ্নের উত্তর কেটে দাগটা কেটে আবেদনপত্র কীভাবে লিখবো, তারপর প্রতিবেদন কীভাবে লিখবো, খাতায় লিখে শিক্ষক আমি লিখে তারপর তোমাদের দেখাবো। তাহলে ওই ভিডিওগুলো তোমরা দেখবা, দেখলে তখন দেখবা তোমার সাহস কিন্তু অনেক বাড়বে। না আসলে এইভাবে এইটা হলেই হয়ে যাচ্ছে, তখন তুমি মনে করো যে নিমিতে খাতা ভিডিও দেখো, তুমি বুঝে ফেলবা। দ্বিতীয়, স্যার তো দেখালো বুঝতে পারলাম, কিন্তু নিজে লিখতে গেলে তো হয় না। স্যারের ভিডিও দেখলে তো মনে হয় কত কিছু সহজ, কিন্তু পরীক্ষা তো পারি না। বা লিখে দেখে বসে রইছো, স্যার দেখায় যা দিছে এই কৌশল আমি পরীক্ষা 10-এ 10 পেয়ে যাব, কিন্তু পরীক্ষা দেখবা যে লবডঙ্কা, একবার পরীক্ষা যা দেখবা যে আর মনে পড়তেছে না। এই জন্য তোমাকে একবার নিজে খাতায় লিখতে হবে। আমরা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে দেখুন কন্টেস্ট ছাড়বো, দেখ কত ভালো করে লিখছে, কে কত সুন্দর করে যেভাবে দেখিয়েছে সেভাবে লিখতে পেরেছে, দরকার আমরা সেখানে পুরস্কারও দিব। তো সেগুলো দাও, আর হচ্ছে আমরা সেখানে কি করব, চেক করে দিব যে কে 10-এর মধ্যে 8 পাওয়ার যোগ্য হয়েছে, কে 9 পাওয়ার যোগ্য হয়েছে। ওইটা যখন তুমি পারবা তখন তুমি বাংলা দ্বিতীয়পত্র কিন্তু তোমার পুরো নিয়ন্ত্রণে চলে আসবে, এবং বাকিদেরটা দেখেও তুমি শিখতে পারবা যে ওই যে ও 10-এর মধ্যে 10 পেয়ে গেছে কী কারণে, আচ্ছা আমি তাহলে 7 পেলাম কী কারণে, ও দুইটা পার্থক্যটা কী। এখন বলো তোমার ইমপ্রুভটা আসলে কে ঠেকাবে। সর্বশেষ পরীক্ষা যাওয়ার আগে এটা হয় যে মনে মনে থাকে যে পরীক্ষা ফাটাই দিব, এটা আমাদের মানব থাকে, কিন্তু পরীক্ষাকে ফেটে বসে থাকি আর ফাটানো হয় না। এই জন্য পরীক্ষা ফাটানোর জন্য পরীক্ষার আগে একবার ফাটানোর চেষ্টা করতে হবে, দেখো পারো কি না। সেটা কি, একদম পরীক্ষা যাওয়ার আগে তুমি হয়তো আগের দিন কিংবা হচ্ছে সেই দিনই, আমি মনে করি আগের দিনই বলি, একটা মডেল প্রশ্ন। এখন মডেল প্রশ্নটা এরকম হয় গাইডের পিছে বা কোনো এক জায়গায় দেওয়া থাকে, কিন্তু সেটা আদর্শ মান বজায় রেখে দেওয়া থাকে না, প্রশ্ন দেওয়া থাকে অনেক সময় লাগিয়ে। এরকম না, আমরা একটা মডেল প্রশ্ন দিব, বিগত 12 বছর 10 বছর বা 5 বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে। কিংবা দেখো একটা বিষয় হচ্ছে কি, সেকেন্ড পেপার এই আমরা গত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখেছি যে মূলত প্রশ্নটা থাকে সময়ের সাথে রিলেটেড। এই দেখো জুলাই, তারপরে 24, এই ধরনের বা আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, এই সাথে সম্পর্ক করে কিন্তু প্রশ্নগুলো আসতেছে। তাহলে আমরাও কিন্তু তোমাদেরকে ওই যে মডেল প্রশ্নটা দিব সেটা কিন্তু তার আলোকে, কারণ তোমাদের ওই স্কুলে বলো টিচাররা নিজেরা নতুন করে প্রশ্ন আসলে তৈরি করে না, ওই বিগত সালে কিছু প্রশ্নটাকেই মূলত ওই আবার মডিফাই করে। ওই যে আসছে যে করিম রফিনের সংলাপ লেখো, কিংবা হচ্ছে ওই আবেদনপত্র লেখো, বা বাবার কাছে পুত্রের চিঠি, এই যে এসেছে তোমরা ওদের এখন বারবার খালি সেটাই আসতেছে, কিন্তু সময় কিন্তু পরিবর্তন হয়েছে। ফাইনালে কিন্তু দেখছো ভেরিয়েশনের প্রশ্নগুলো আসতেছে। তো সেই ভেরিয়েশনের আগে আমরা মডেল প্রশ্ন দিয়ে দিব, তুমি সেটা দেখে দেখে কী করে একবার পরীক্ষা দাও, তোমার হাতের জড়তা দূর হবে, পড়ার জড়তা দূর হবে, তোমার তুমি এরকম পারতে থাকবা এবং ভালো হবে। তো এইভাবে করে যদি আমাকে বলো এইভাবে করে পড়লে তোমার 90 আসলে কে ঠেকাবে, তুমি কি কারণ আর কি কারণ বাকি থাকে যেই কারণে তুমি আসলে পারবে না। তো কি আর বলবো, সর্বশেষ বলবো হচ্ছে এভাবে করে আমাদের সাথে লেগে থাকো। বাংলা দ্বিতীয়পত্রের বা বাংলা প্রথম এবং দ্বিতীয়পত্র সব সাবজেক্টেরই বলি, বিশেষ করে বাংলা প্রথম আর দ্বিতীয়পত্রের পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি, একদম প্রাইভেটলি তোমার সমস্যার সমাধান করা হবে। আর কি করা যেতে পারে, তোমাদের আর কি প্রবলেম হতে পারে সেই বিষয়ে তোমরা হচ্ছে স্যারকে বলতে পারো। তো যাক, আমি স্যারকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়েরা সবার, যে তোমরা তো স্যারের কথা শুনলা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে, এবং আমি সর্বশেষে একটা কথা বলবো, তোমাদের বাংলার প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তোমরা আমার পাশে এমন একজন স্যারকে দেখতে পারতেছো যে ইনশাল্লাহ আমরা ক্লাস দিব আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, তোমরা দেখতে পারবা যে স্যার কীভাবে তোমাদেরকে পুরো জিনিসটা আয়ত্ত এনে দেয়। জাস্ট ওয়েট করো, হ্যাঁ। এবং আমি আরেকটা বিষয় তোমাদের সাথে এক্সপ্লেন করতে চাচ্ছি, যারা ক্লাস 9-10-এর শিক্ষার্থী তোমরা আছো ভাইয়া, দেখো তো তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, দেখো ভাইয়া তাকাও, রিফাত একাডেমি এসএসসি। আমরা কিন্তু এটা ডেসক্রিপশন বক্স বলো, কমেন্ট সেকশন বলো, সব জায়গায় কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা বলতে পারো যে ভাইয়া কেন আপনি এই জিনিসটা আমরা এই টেলিগ্রাম চ্যানেলে কেন আমরা জয়েন করবো, কাজ তোমরা কিন্তু জানো যে 90 দিনের চ্যালেঞ্জের একটা কিন্তু রুটিন আমরা কিন্তু দিয়েছি, সেখানে কিন্তু বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আছে, তাই না? এবং কোন সময় কী পড়তে হবে না পড়তে হবে আমরা কিন্তু সেগুলোর সাজেশন কিন্তু ইনশাল্লাহ দিব। অর্থাৎ পূর্তপকার, ধরো সাপোজ তুমি পূর্তপকার কথা চিন্তা করো, ওইটার
কয়টা এমসিকিউ তোমার পড়া লাগবে, কোন কোন সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট, জাস্ট আমরা ওগুলো দাগায় দেবো সমাধান সহকারে, সেগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, এবং আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো ইনশাল্লাহ আমরা কিন্তু ওই রুটিন অনুযায়ী, যে রুটিনটা তোমাদেরকে দিয়েছিলাম ক্লাস 9-এর ক্লাস 10-এর যত শিক্ষার্থী আছো, ওই রুটিন অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে ফুললি কভার করে দিব, এবং অলরেডি ক্লাস কিন্তু আমাদের কিন্তু চলতেছে। ওকে, তো যারা আমাদের জিরো টু হিরো ব্যাচে ভর্তি হতে চাও দ্রুত গতিতে ভিজিট করো, আমাদের কিন্তু ওয়েবসাইট আছে ভাইয়া rifatacademy.com। তোমরা জাস্ট গুগল গিয়া বলবা যে মামা রিফাত একাডেমি কই, জাস্ট rifatacademy.com লিখে সার্চ দিবা, তাহলে কিন্তু আমাদের এই যে দেখো ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। একটু তুমি নিচের দিকে যাবা, তাহলে কিন্তু তুমি দেখতে পারবা এখানে এসএসসি 27-28 আছে, জাস্ট তুমি এটার উপর ক্লিক করবা, তাহলে তোমরা কিন্তু আমাদের সায়েন্সের 13টা সাবজেক্ট, আর্টস কমার্সের সকল সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারবে। একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে, তো ডিসকাউন্টটা বেশি দিন থাকবে না, দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাবে। সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে। এবং টেলিগ্রাম চ্যানেল খুলতে অনেকে বলছে ভাইয়া টাকা লাগে না, জাস্ট তুমি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ দাও, ওটা ডাউনলোড করো, তোমার নাম্বার এবং তোমার নাম দিয়ে টেলিগ্রাম চ্যানেলটা খুলে নাও, এবং ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সব কিছু তোমরা কিন্তু সেখানে দেখতে পারবা। ওকে, তো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।